ক্লাস 11 কার্যক্ষমতা শক্তি হচ্ছিল, কার্যক্ষমতা শক্তি। আমরা আগের দিন গতিশক্তি রাশিমালার পর কার্য শক্তির উপাদ্যটা পড়েছিলাম, আজ স্থিতিশক্তি রাশিমালা। স্থিতিশক্তি কাকে বলে? স্থিতিশক্তি বলতে বোঝায় কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য বা ওর আকৃতির পরিবর্তনের জন্য বস্তুতে যে প্রকার শক্তি সঞ্চিত হয়। যেমন আমরা ছোটবেলায় অনেক দম দেয়া গাড়ি দেখেছি। দম দেয়া গাড়ির মধ্যে একটা চাবি থাকতো, চাবিটাকে বেশ কিছুক্ষণ ঘুরি ঘুরি পাকিয়ে দিলে, ছেড়ে দিলে সে গাড়িটা চলতে থাকতো। বা অনেক দম দেয়া ঘড়ি আছে, দম দেয়া ঘড়িগুলির মধ্যে কি থাকে, যেখানে চাবিটা লাগানো হয় তারকে ঘিরে এরকম একটা পাত থাকে। এই অবস্থায় তুমি যদি চাবিটাকে ঘোরাও, পাতটা গুটিয়ে ছোট হয়ে যায়। তাহলে ওর কি হলো? আকৃতির পরিবর্তন হয়ে গেল। ওকে ছেড়ে দিলে আবার স্থিতিস্থাপক ধর্মের জন্য ওই পাতটা আগের অবস্থায় যেতে চাইবে, তখনই গাড়িটা চলবে বা ঘড়িটা চলবে। আবার একটা ধরে নাও চকের একটা খণ্ডকে এই উচ্চতায় তুমি তুলে ছেড়ে দিলে, ওখানে কি চকের খণ্ডটা ওই জায়গাতে থেকে থাকবে না পড়ে যাবে? নিশ্চয়ই পড়বে। তাহলে বস্তুটার অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুর একটা শক্তি সঞ্চিত হচ্ছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই শক্তিটাই আবার নিচের দিকে সরে আসছে। ওই অবস্থান পরিবর্তনের জন্য বা আকৃতির পরিবর্তনের জন্য বস্তুর যে শক্তি সঞ্চিত হয় সেটাই হয় স্থিতিশক্তি। ও রাশিমালা পেতে গেলে বললাম এটা ভূপৃষ্ঠ, ওই ভূপৃষ্ঠের উপর একটা পাথরের খণ্ড আছে যার ভর বলে দিলাম এম। বস্তুটিকে সোজা ওপরে মানে উলম্বভাবে এই উচ্চতায় আমরা তুললাম। ক্ষেত্রে বস্তুটার ভর যদি এম হয়, এই অবস্থায় তোলার জন্য নিচের দিকে যে বলটা ক্রিয়া করছে সেটাই ওজন, সেটা কি mg টু। অর্থাৎ কোনো এম ভরের বস্তুকে এই উচ্চতায় তুললে, উলম্বভাবে তুললে বলের বিরুদ্ধে কৃতকার্য সমান কার্য বলতে কি বল ইন্টু সরণ, সেই কার্যটা হয় স্থিতিশক্তি। বল কৃতকার্য হবে কি স্থিতিশক্তি। সেটা বল বলতে এমজি, আর যদি উপর দিকে উঠেছে এই তাহলে এমজি এই, সেটা স্থিতিশক্তির রাশিমালা। অর্থাৎ ইপি সমান আমরা পেয়ে গেলাম এম ইন্টু জি ইন্টু এইচ। এখন সবসময় স্থিতিশক্তি নির্ণয় করার জন্য বস্তুটা মাটি থেকে কতটা লম্ব উচ্চতায় আছে তার উপরেই নির্ভরশীল করে। অর্থাৎ তির্যক উচ্চতা স্থিতিশক্তির রাশিমালাকে পরিমাপ করবে না। যেমন অর্থাৎ স্থিতিশক্তিটা ভূপৃষ্ঠ থেকে লম্ব উচ্চতার উপরেই নির্ভর করে। ও কোনো অন্য যে কোনো পথে ওই একই উচ্চতায় তুলে নিয়ে গেলে ওই পথটার উপর নির্ভরশীল হবে না। সেটা প্রমাণ করার জন্য আমি একটা নততল কল্পনা করলাম, যে নততলের নতিটা বললাম থিটা। তুমি একটা এম ভরের বস্তুকে সোজা এখান থেকে এই পর্যন্ত এই উচ্চতায় তুলেছে এইখানে, তাহলে সোজা উপর দিকে এম ভরের বস্তুটাকে তুললে এই একটু আগে বললাম স্থিতিশক্তি রাশিমালা থেকে তোমার দ্বারা কৃতকার্য স্থিতিশক্তিটা ইপি সমান হবে এমজিএইচ। আর একজনকেও এই নততল বরাবর টেনে উপর দিকে তুলছে, তার বেলাও স্থিতিশক্তি কি এমজিএইচ হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে সেইটা পড়ার জন্য আমি বললাম কোনো একটা মুহূর্তে বস্তুটা ধরে নাও নততলের এই অবস্থানে রয়েছে, তাহলে এই যদি এই অবস্থানে থাকে নিচের দিকে এমজি ক্রিয়া করবে। যেহেতু এটা তির্যক হচ্ছে নততল বরাবর জন্য, তাহলে এটা দুটো উপাংশে ভাগ হবে। একটা উপাংশ তল সাপেক্ষে এই লম্ব বরাবর এই দিক বরাবর নিচের দিকে নামবে, আর তল বরাবর ক্রিয়া করবে। তাহলে এই কোণটা থিটা মানে এই কোণটা থিটা, তাহলে এমজি এই উপাংশটা পাচ্ছে এমজি কস থিটা, আর এই দিকের উপাংশটা পাচ্ছে এমজি ইন্টু সাইন থিটা। লক্ষ্য করো এই এমজি কস থিটাটা এই গতির সাথে সরণের সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি। অর্থাৎ কার্যহীন বল হচ্ছে এমজি কস থিটা
কার্য করবে না। কিন্তু mg sin থিটা নতল বরাবর, অর্থাৎ যদি তলটার নাম দিই এ বি সি, এবি পদ বরাবর যাচ্ছে, অর্থাৎ এই দিকে এবি পদ বরাবর যে বলের জন্য বস্তুটা উপর দিকে যাবে সেই বলটা হচ্ছে mg sin থিটা। তাহলে এবি পথে বস্তুর সরণের জন্য কৃতকার্য ডাব্লিউ সমান কি হবে, বল ইন্টু সরণ। বল বলতে আমরা পেয়েছি mg ইন্টু সাইন থিটা, আর সরণটা পেয়েছি কত, a ইন্টু বি। ছবিটিকে দেখো, ত্রিভুজ এ বি সি হতে তুমি যদি সাইন থিটা নাও, এই পুরো এ বি সি ত্রিভুজটাতে সাইন থিটার লম্ব বা অতিভুজ, লম্ব বলতে এইচ, অতিভুজ বলতে এ বি, তাহলে এইচ বাই এ বি, তাহলে এ বি সমান বা এইচ সমান আমি লিখে দিলাম এ বি ইন্টু সাইন থিটা। তাহলে এই সমীকরণটাতে দেখো এ বি সাইন থিটা আছে, এটা মানে এইচ, অর্থাৎ এম জি এইচ। তাহলে দেখতে পেলাম এই বস্তুটাকে একটা নির্দিষ্ট লম্ব উচ্চতা, এইচ উচ্চতায় তুলতে গেলে কোন পথে নিয়ে গেলাম সেটার উপর নির্ভর করলো না, অর্থাৎ ওই কার্যটায়, ওই উচ্চতায় তোলার জন্য কার্যটায় মানে স্থিতিশক্তিটায় ভূপৃষ্ঠটি থেকে কতটা লম্ব উচ্চতায় আছে তার উপরেই নির্ভরশীল হবে। একটা স্প্রিং এর জন্য শক্তি, এটা ইন্টিগ্রেশন অর্থাৎ কলনবিদ্যার সাহায্যে করতে গেলে একটু পরে বুঝতে হবে, ওটা পরের ক্লাসে আমি বলবো। আজকে যেটা বলবো, কোনো বস্তুর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক, এটা প্রমাণ। অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক, এটা কিভাবে প্রমাণ করব? এটা ভূপৃষ্ঠ থেকে ধরে নিলাম এইচ উচ্চতায় একটা এম ভরের বস্তু রয়েছে, কোন বিন্দুতে, এই বিন্দু তুমি ধরে রেখেছো। তাহলে যেহেতু ধরে রেখেছো তার মানে বেগটা নেই, তাই বললাম এ বিন্দুতে বস্তুর গতি শক্তি, যেহেতু বেগ নেই, গতিশক্তি রাশিমালা ইকে সমান হাফ এম ভি স্কোয়ার হয়, যেহেতু বেগ নেই তাহলে ইকে সমান আমরা পাবো 0। স্থিতিশক্তি, এ বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি ইপি সমান, যেহেতু এইচ উচ্চতায় আছে, যেহেতু লম্ব উচ্চতা, তাহলে এম জি এইচ। অতএব বস্তুর এ বিন্দুতে যান্ত্রিক শক্তি মানে মোট শক্তি ই সমান ইকে যুক্ত ইপি যোগ করলে পাবো mgh, মানে mgh প্লাস 0 মানে mg। এখন বস্তুটাকে অবাধে ফেললাম মানে ছেড়ে দিলাম, বস্তুটা এ থেকে ধরে নিলাম বি বিন্দুতে এলো, তার জন্য ওপর থেকে যে উচ্চতায় নামলো সেটা বলে দিলাম এক্স। তাহলে সে মাটি থেকে কতটা লম্ব উচ্চতায় রয়েছে, নিশ্চয়ই 8 মাইনাস এক্স। অর্থাৎ স্থিতিশক্তি মানে ভূপৃষ্ঠ থেকে কতটা লম্ব উচ্চতায় অবস্থান করছে সেটা দেখা। তাহলে এখন বস্তুর অবাধ পতনের জন্য বি বিন্দুতে স্থিতিশক্তি ইপি সমান এম জি, লম্ব উচ্চতা কত হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স। যদি বস্তুর বি বিন্দুতে বেগ ভি হয়, মানে ওপর থেকে যখন নামছে আস্তে আস্তে তার বেগটা বৃদ্ধি পাবে, তাহলে বেগ ভি হয়, গতির সমীকরণ হতে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gx হবে, কারণ এক্স নেমেছে, ভিটা ভি ধরেছি, এই মুহূর্তে বেগটা ভি, কিন্তু প্রথমে তার বেগটা ছিল 0, যেহেতু ধরেছিলে তাই ইউটা বাদ, তাহলে 2gx। অতএব বি বিন্দুতে বস্তুর গতি শক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার বলতে 2gx, 2 কাটলো, অর্থাৎ ইকে সমান পেয়ে গেলাম mgx।
অতএব বি বিন্দুতে বস্তুর মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি যেটা পাবো, যান্ত্রিক শক্তি ই সমান, লক্ষ্য করো দুটোকে যোগ করো, এটা এমজি এইচ মাইনাস এমজি এক্স যুক্ত এমজি এক্স, তাহলে এমজি এক্সটা কেটে গেল এমজি এইচ। তাহলে দেখতে পেলাম এ বিন্দুতেও যান্ত্রিক শক্তি মানে মোট শক্তি এমজি এইচ, বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি মানে মোট শক্তি এমজি এইচ। তাহলে একই রকমভাবে যদি সি বিন্দু মাটিতে পড়ে যায়, সেক্ষেত্রে লম্ব উচ্চতা নেই, স্থিতি শক্তি 0, তখন গতি শক্তিটা পুরোটা স্থিতি শক্তিতে কনভার্ট হবে, তো এমজিএইচ এর সঙ্গেই সমান হবে। তাই বলতে পারি অবাধে পতনশীল কোনো বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক, এই প্রমাণটা আমাদের করতে হবে। পরে এখন যেটা বিশেষ দরকার, সেটা নততল বরাবর কোনো বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক কিনা সেটা আমরা দেখব। তাই নততল বরাবর যান্ত্রিক শক্তি ধ্রুবক হতে গেলে মসৃণ নততল চাই, তবেই যান্ত্রিক শক্তি ধ্রুবক হবে। মসৃণ নততলে বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক, এটা কি করে পাবো? এটার জন্য আমি বললাম একটা মসৃণ নতল নিলাম। এই মসৃণ নতলের এই কোণটা বললাম থিটা। এ বি যদি সি হয়, একটা বস্তু সি বিন্দুতে আছে, তাহলে সি এ মসৃণ নততলের সি বিন্দুতে, এই বিসি উচ্চতা যদি এইচ হয়, সি বিন্দুতে বস্তুর স্থিতি শক্তি ইপি সমান এমজিএইচ, কারণ এইচ উচ্চতা আছে মাটি থেকে, দেখো সি বিন্দুতে বস্তুর গতি শক্তি থেমেছিল, তাহলে ইকে সমান কত হবে? 0। অতএব সি বিন্দুতে বস্তুর মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি, দুটো দিকে যোগ করলে পাবো এমজিএইচ। এবার বস্তুটাকে ছেড়ে দাও, তাহলে যেহেতু মসৃণ তল, ও নিচের দিকে নামবে, নেমে ধরে নাও এই জায়গাকে বললাম ডি বিন্দুতে এলো। তাহলে এটা যেমন এই উচ্চতা ছিল, ডি বিন্দুতে এলো মানে এই উচ্চতা কত আমাকে দেখতে হবে, এই উচ্চতাটা। সেটার জন্য আমি ধরলাম এখান থেকে এটা এসেছে এক্স, মানে এইখান থেকে এই সরণটা হয়েছে এক্স, ডি বিন্দুতে আসার জন্য। তাহলে মাটি থেকে সে কতটা উচ্চতায় আছে আমি দেখবো, সেটার জন্য এইখান থেকে আমি লম্ব টানলাম, এই কোণটা থিটা, মানে এই কোণটা তুমি কত পাবে? থিটাই পাবে। এখানটা যেহেতু এক্স নেমে, তাহলে আমাকে এই উচ্চতা দেখতে হবে কত, এটা ই বিন্দুতে বললাম ছেদ করবে। চিত্রে অর্থাৎ বস্তুর নততল বরাবর এক্স সরণের জন্য ত্রিভুজ সিইডি হতে, এটা লম্বটা চাই, তাহলে সাইন থিটা নিলে লম্ব বাই অতিভুজ মানে ইসি ডিভাইডেড বাই প্লে কত এক্স। তাহলে এইখান থেকে ইসি ইজিক্যাল টু পেয়ে গেলাম এক্স ইন্টু সাইন থিটা। তাহলে এই জায়গাটা পেয়েছো তুমি এক্স সাইন থিটা। তাহলে বিটা কত? বি মানেই পাচ্ছ ডি ডি ডট, এটা ধরলাম, এটাই লম্ব উচ্চতাটা বোঝাচ্ছে। অতএব চিত্রে ডি ডি ডট মানেই পাচ্ছ ইবি, এটা মানেই লিখতে পারি, এটা পেতে গেলে পুরোটা তো এইচ, আর এইটা পেয়েছো তুমি এক্স সাইন থিটা, তাহলে এইটা পাচ্ছ কত? এইচ মাইনাস এক্স ইন্টু সাইন থিটা উচ্চতা। অতএব বস্তুর ডি বিন্দুতে স্থিতি শক্তি যদি আমরা ইপি বলি, সেটা হবে এমজিএইচ বলতে এই মানটা এইচ মাইনাস এক্স ইন্টু
সাইন থিটা গুণ করে দাও এটা, তাহলে পেয়ে যাবো mgh মাইনাস mgx ইন্টু সাইন থিটা। এই মানটা এখান থেকে আমরা পেলাম। এরপর এই বিন্দুতে স্থিতি শক্তি পেলাম, গতি শক্তি বার করতে, তাহলে নিচের দিকে নামছে মানে যেটা বেগ পাচ্ছে। যদি বস্তুর ডি বিন্দুতে বেগ ভি হয়, তাহলে গতির সমীকরণ দিয়ে লিখতে পারো তুমি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার, ইউ স্কয়ার মানে 0, তাহলে 2 ইন্টু এ, এটা আমার দরকার। এখানে এটা কত হবে, ত্বরণটা কত, ইউটা 0 হল নাই, বললাম 2 এটা কত হবে। দেখো নততল বরাবর একটা পড়েছিলে ঘর্ষণের চ্যাপ্টারটাতে, কোনো বস্তুর ত্বরণ এ সমান ছিল জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ ইন্টু কস থিটা। যদি মসৃণ হয় তাহলে মিউটা নিশ্চয়ই 0, মিউটা 0 পাবো, তাহলে সূত্রটা পাবে এ ইন্টু সাইন থিটা, সরি এ নয়, সুতরাং এ সমান জি ইন্টু সাইন থিটা। তাহলে বসালে এই ত্বরণটা পেয়ে গেলাম জি ইন্টু সাইন থিটা ইন্টু এস বলতে এক্স নেমেছে, যেহেতু ভি স্কয়ার এটা পেয়ে গেলাম, অতএব বস্তুর ডি বিন্দুতে বেগ, বেগ নয় গতি শক্তি ইকে সমান হাফ অফ এম অফ ভি স্কয়ার বলতে 2g x ইন্টু সাইন থিটা, 2 2 কাটলো, ইকে সমান পেয়ে গেলাম mgx ইন্টু সাইন থিটা। এক্ষেত্রে তাহলে মোট শক্তি ডি বিন্দুতে বস্তুর মোট শক্তি কত পাবো, দুটো নিশ্চয়ই যোগ করবো, ইকে প্লাস ইপি, অর্থাৎ ইকে বলতে এইটা, ইপি বলতে এইটা, যোগ করলে দেখো mgx সাইন থিটা কেটে যাচ্ছে, মানে পেয়ে গেলাম mgh। অনুরূপে এ বিন্দুতেও ওই যোগফলটা mgh হবে, তাই বলতে পারি মসৃণ নতল বরাবর কোনো বস্তু যান্ত্রিক শক্তি কি হবে, ধ্রুবক হবে। অমসৃণ হলে কি হবে, শক্তির অপচয় হবে, ওখানে যে মিউ কস থিটা থাকে ওই টার্মটার জন্য। এর পরেরটাতেই আছে শক্তির অপচয়, তোমরা বইটা দেখে করার চেষ্টা করবে, নাহলে আমি পরের প্রতি ক্লাসে আমি এটার উত্তর দেবো।